নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট বাংলা সাহিত্যের ইতিহাস কোয়েশ্চেন্স নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে মধ্যবিত্ত জীবনের অন্তঃসারশূন্যতা মানিক বন্দ্যোপাধ্যায়ের যে গল্পে দেখা যায় সেই গল্পটির নাম কি। তো মধ্যবিত্ত জীবনের অন্তঃসারশূন্যতা মানিক বন্দ্যোপাধ্যায়ের যে গল্পে দেখা যায় সেই গল্পটার নাম হচ্ছে সমুদ্রের স্বাদ। কোয়েশ্চেনগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং আমি এই ভিডিওতে প্রত্যেকটা টপিক কভার করার চেষ্টা করেছি। যেহেতু আমাদের কাছে টাইম সীমিত, সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই আমি প্রত্যেকটা টপিক কভার করার চেষ্টা করেছি। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার হয়ে যাবে সমুদ্রের স্বাদ। তারপর 2 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে কল্লোলের কুলবর্ধন কাকে বলা হয়। মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখবেন। কল্লোলের কুলবর্ধন নামে যাকে অভিহিত করা হয় তার নাম হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, মানিক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আমরা কল্লোলের কুলবর্ধন নামে অভিহিত করে থাকি। তারপর আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কোন গল্পে চূড়া কারবারিদের দৌরাত্ম্যের কথা ধরা পড়ে। মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প হচ্ছে রাঘব মালাকার গল্পে আমরা চূড়া কারবারিদের দৌরাত্ম্যের কথা জানতে পারি। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে তারিণী মাঝি গল্পটি কার লেখা। এটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি প্রমিনেন্ট গল্প হচ্ছে তারিণী মাঝি। খুব ইম্পর্টেন্ট এই গল্পটা, অবশ্যই মনে রাখবেন। তারিণী মাঝি যে গল্পটা, এটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প। তো এই তারিণী মাঝি গল্প, এখানে যদি আমি একটা শর্ট ট্রিক্স আপনাদেরকে বলে দিই, দেখুন তারিণী মাঝি গল্পের মধ্যে প্রথম শুরুতেই তো রয়েছে, তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যিনি লিখেছেন এখানে কিন্তু তো রয়েছে, সেই হিসাবে আপনারা মনে রাখতে পারেন তারিণী মাঝি গল্পটা তারাশঙ্কর হবে। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কুসংস্কারের উপর ভিত্তি করে লেখা তারাশঙ্করের বিখ্যাত একটি গল্প হলো। তো কুসংস্কারের উপর ভিত্তি করে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে গল্পটা লিখেছিলেন ওই গল্পটার নাম হচ্ছে ডাইনি। মোস্ট ইম্পর্ট্যান্ট, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। ডাইনি গল্পটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কুসংস্কারের উপর ভিত্তি করে লিখেছিলেন। এবার আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পের বিখ্যাত চরিত্র হলো খেন্তি। খেন্তি যে চরিত্রটা, সেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পের চরিত্র, সেটা হচ্ছে পুঁই মাচা গল্পের চরিত্র হচ্ছে খেন্তি। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম কি। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো যারা জানেন না, অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই একটু গুরুত্ব সহকারে বিষয়গুলো মাথায় রাখবেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প যেটা হচ্ছে সেটা হচ্ছে উপেক্ষিতা। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে শ্রীপতি ও তার বউয়ের কথা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পে পাওয়া যায়। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। তো শ্রীপতি ও তার বউয়ের কথা আমরা যে গল্পে পাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, সেই গল্পটার নাম হচ্ছে কিন্নর দল। ঠিক আছে, কিন্নর দল গল্পে কিন্তু আমরা এই চরিত্রগুলো পাই। তারপর আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বিখ্যাত চরিত্র কাঙালি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে গল্পে পাওয়া যায় সেই গল্পটির নাম কি। মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোয়েশ্চেনটাও, অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। সেই গল্পটার নাম হচ্ছে অবাগীর স্বর্গ। অবাগীর স্বর্গ গল্পে কিন্তু আমরা কাঙালি চরিত্রটাকে পেয়ে যাই। তারপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে। এই কোয়েশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, কেননা এই কোয়েশ্চেনগুলো কিন্তু বিগত বছরে অনেকবার আমরা টেটে আসতে দেখেছি, মানে এই ধরনের কোয়েশ্চেন আসতে দেখেছি। তোদের যেতে কে কবে আবার পুড়ায় রে, শরৎচন্দ্রের যে গল্পে উক্তিটি রয়েছে সেই গল্পটির নাম কি। তো সেই গল্পটি আমাদের কাছে জানতে চাইছে, সেটার নাম হচ্ছে অবাগীর স্বর্গ গল্পে আমরা এই লাইনটা পেয়ে যাই, তোদের যেতে কে কবে আবার পুড়ায় রে। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কোন গল্পের চরিত্র গফুর মিঞ্চা। খুব ইম্পর্ট্যান্ট, আমরা সবাই পড়েছি মহেশ যে গল্পটা, সবাই আমাদের জানা, মহেশ যে গল্পটা, সেই মহেশ গল্পেই কিন্তু আমরা গফুর মিঞ্চার চরিত্রটা পেয়ে থাকি। এবার এই বিগত বছরে কিন্তু মহেশ গল্প থেকে অনেকটা কোয়েশ্চেন এসেছিল, বিগত বছরের কোয়েশ্চেন এসেছিল, তো সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই আমি এখান থেকে কোয়েশ্চেন তুলে ধরলাম। এবার আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোন গল্পের চরিত্র হচ্ছে রহমত। রহমত কোন গল্পের চরিত্র, সেটা হচ্ছে কাবুলিওয়ালা গল্পের চরিত্র হচ্ছে রহমত। ঠিক আছে, তারপর আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ল্যাবরেটরি গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন পর্বের লেখা ছোট গল্প। খুব ইম্পর্ট্যান্ট, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসার অনেকটাই চান্সেস রয়েছে, কেননা এই ধরনের কোয়েশ্চেন কিন্তু বিগত বছরেও আমরা অনেকবার আসতে দেখতে পেরেছি। তো ল্যাবরেটরি গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকটা পর্ব রবীন্দ্রনাথ ঠাকুর গল্প রচনা করেছিলেন। ঠিক আছে, সবুজ পর্ব, অন্তিম পর্ব, এরকম অনেকটা পর্বে লিখেছিলেন। তো
ল্যাবরেটরি গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের যে পর্বের লেখা সেটা হচ্ছে অন্তিম পর্বের লেখা একটি গল্প, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে রতন যে গল্পের চরিত্র সেই গল্পটির নাম কি? অবশ্যই মনে রাখবেন পোস্টমাস্টার। আর এই পোস্টমাস্টার লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরই লেখা তার গল্প, এবং সেই গল্পের চরিত্র যেটা হচ্ছে সেটা হচ্ছে রতন, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করবেন, কেননা এগুলো লাইন তুলে তুলে আমাদের এক্সামে চলে আসে। দলিত হৃদয়ে দেখে স্বপ্ন নতুন নতুন তোর বিশ্ব, এই পংক্তি দুটি সুকান্ত ভট্টাচার্যের লেখা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সেটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের লেখা ঘুম নেই কাব্যগ্রন্থের লাইন, ঠিক আছে। এবার আমরা মুখ করছি 16 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে এসো তবে আজ বিদ্রোহ করি, এই পংক্তিটি যে কবির লেখা? তো এটা বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা, আমরা সবাই জানি, যেহেতু বিদ্রোহ এখানে রয়েছে। এবার আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে 1943 থেকে 1947 খ্রিস্টাব্দের মধ্যে লেখা কবিতাগুলি সুকান্ত ভট্টাচার্যের কোন কাব্যগ্রন্থে প্রকাশ পায়? তো 1943 থেকে 1947 খ্রিস্টাব্দের মধ্যে লেখা কবিতাগুলি সুকান্ত ভট্টাচার্যের যে কাব্যগ্রন্থে প্রকাশ পায় সেটা হচ্ছে ছাড়পত্র, ঠিক আছে। ছাড়পত্র কাব্যগ্রন্থে প্রকাশ পায়। এবার আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভুরের দোয়েল পাখি, এই লাইনটি জীবন্ত দাশের লেখা কোন কবিতার অংশ? আমরা সবাই পড়েছি, তো এটা হবে রূপসী বাংলা কাব্যগ্রন্থের একটা রূপসী বাংলা কাব্যগ্রন্থের একটা অংশ, কবিতার একটা অংশ। 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে জীবন্ত দাশের লেখা কাব্যের মূল সুর কি? তো মনে রাখবেন জীবন্ত দাশের লেখা যে কাব্য সেই কাব্যের মূল সুর হচ্ছে পরবাস্তবতা। পরবাস্তবতা হলো জীবন্ত দাশের লেখা কাব্যের মূল সুর। এবার আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কাজী নজরুল ইসলাম যখন কারাগারে ছিলেন তখন লিখেছিলেন। তো কাজী নজরুল ইসলাম কারাগারে থাকাকালীন সময়ে যে জিনিসটা লিখেছিলেন, যে কাব্যগুলি লিখেছিলেন সেটা হচ্ছে শিকল ভাঙার গান। তারপর 21 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে সাম্যবাদী কাব্যের প্রকাশকাল কত? খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, সাম্যবাদী, অত্যন্ত গুরুত্ব সহকারে মাথার মধ্যে রাখার চেষ্টা করবেন। সাম্যবাদী কবিতাটা কাব্যের প্রকাশকাল যেটা সেটা হচ্ছে 1925 সাল। তারপর 22 নম্বর কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটারও অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের পর মৌলিক কবি হিসেবে কাকে আখ্যায়িত করা হয়? সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামকে, কিন্তু বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের পর যাকে মৌলিক কবি বলা হয় তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। তারপর 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের ডাক নাম কী ছিল? তো আমরা সবাই জানি যে, যারা যারা জানেন না অবশ্যই জেনে নেবেন এখন, মানিক বন্দ্যোপাধ্যায়ের ডাক নাম কী ছিল? কালো মানিক। কালো মানিক বলে তাকে আখ্যায়িত করা হয়, এবং সেই কারণেই তার যে মানিক বন্দ্যোপাধ্যায় সেই নামটা চাপা পড়ে যায়। তারপর আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে বীর শিকারী গ্রন্থটি কার লেখা? এটাও একটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। বীর শিকারী এটা সুনির্মল বসুর লেখা গ্রন্থ। তারপর আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বৈশাখী ভূর কবিতাটি কার লেখা? এটাও একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। বৈশাখী ভূর কবিতা যেটা সেটা কিন্তু সুনির্মল বসুর লেখা একটা বিখ্যাত কবিতা, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোয়েশ্চেনই আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে ইম্পর্টেন্ট রাখার এবং এক্সাম ওরিয়েন্টেড এবং ইউনিক রাখার চেষ্টা করছি, যাতে করে এই কোয়েশ্চেনগুলো আপনাদের এক্সামে আসে এবং আপনারা ওইগুলো অনায়াসে সেগুলো কী করতে পারেন, সঠিক উত্তরটা বেছে নিতে পারেন। তারপর আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বনফুলের ইতিহাস বিষয়ক একটি উপন্যাসের নাম লিখো। তো মনে রাখবেন বনফুলের ইতিহাস বিষয়ক যে উপন্যাস লিখেছিলেন সেটা হচ্ছে মহারানী, হলো বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা একটি ইতিহাস বিষয়ক উপন্যাস। এবার আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মিথ্যা পাশ্চাত্য অনুকরণ ও আদর্শবান বাঙালি চরিত্রকে তুলে ধরেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায় তার লেখা কোন গল্পে? খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা। এটা শ্রীপতি সামন্ত গল্পে কি শ্রীপতি সামন্ত গল্পে বলাইচাঁদ মুখোপাধ্যায় মিথ্যা পাশ্চাত্য অনুকরণ ও আদর্শবান বাঙালি চরিত্রকে তুলে ধরেছিলেন। তারপর আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ছাড়পত্র উপন্যাসটি কে লেখেন? আমরা দেখেছিলাম যে আগের ক্লাসেও আমি দিয়েছিলাম যে ছাড়পত্র যে কাব্যগ্রন্থ সেটা কিন্তু কার লেখা আমরা সবাই জানি। আবার যারা যারা জানেন না তারাও কিন্তু জেনে নেবেন যে এটা সুকান্ত ভট্টাচার্যের লেখা ছাড়পত্র কাব্যগ্রন্থ। আর ছাড়পত্র উপন্যাস যিনি লিখেছেন, এই যে ছাড়পত্র দিয়ে এই যে একই নামে বিভিন্ন উপন্যাস হয়, কাব্যগ্রন্থ হয়, এগুলো কিন্তু মনে রাখা অনেকটা কনফিউজিং এবং অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে কিন্তু আমাদের মনে রাখতে হবে। ছাড়পত্র কাব্যগ্রন্থ যেটা সেটা কিন্তু সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, আর ছাড়পত্র উপন্যাস যেটা লিখেছিলেন এটা হলো আশাপূর্ণা দেবী। আর এখান থেকে এই কনফিউজিং জায়গা থেকেই কিন্তু কোয়েশ্চেন কিন্তু এক্সামে করে, তো এই বিষয়টার দিকে একটু নজর দেবেন। ছাড়পত্র উপন্যাস যেটা সেটা কিন্তু লিখেছিলেন আশাপূর্ণা দেবী, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আশাপূর্ণা দেবীর লেখা পত্নী ও
প্রেয়সী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? তো আশাপূর্ণা দেবীর লেখা পত্নী ও প্রেয়সী গল্পটি আশাপূর্ণা দেবীর কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সেটা প্রকাশিত হয়েছিল আনন্দবাজার পত্রিকায়। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে আশাপূর্ণা দেবীর শ্রেষ্ঠ উপন্যাসটির নাম কি? তো মনে রাখবেন, আশাপূর্ণা দেবীর শ্রেষ্ঠ যে উপন্যাস সেটা হচ্ছে প্রথম প্রতিশ্রুতি। প্রথম প্রতিশ্রুতি হবে আশাপূর্ণা দেবীর লেখা শ্রেষ্ঠ উপন্যাস। তো এই ছিল বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জড়িয়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থভাবে এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান এই কামনাই করছি। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।